বিয়ের দিন প্রথম রাতে আমি আমার বরের সাথে শুয়েছিলাম। রাত তখন ১টা বাজে। হঠাৎ করে শুনি বাইরে থেকে অনেক চিৎকারের আওয়াজ আসছে। সেটা একটা মেয়ের আওয়াজ। আমি আওয়াজ শুনে কিন্তু রীতিমতো চমকে গেলাম। তারপর বাইরে গিয়ে যা দেখলাম, আমার কপাল থেকে চোখ দুটো বেরিয়ে চলে এলো। আমার নাম মল্লিকা। কলেজ লাইফে আমার এক ছেলের সঙ্গে ভালোবাসা হয়। ছেলেটির নাম রঞ্জিত। রঞ্জিত জমিদার ও অনেক বড়লোক ঘরের ছেলে ছিল। আর আমিও ভালো ঘরের মেয়ে ছিলাম। আমার বাবাও একটা বড় বিজনেসম্যান ছিল। আমাদেরও টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমার বাবা অনেক নামি দামি লোক ছিলেন। আমাদের ভালোবাসার ব্যাপারে আমার বাড়িতে ও রঞ্জিতের বাড়িতে সবাই জানতো। যেহেতু আমরা দুজনেই ভালো ফ্যামিলি থেকে ছিলাম, তাই আমাদের দুজনের পরিবারে কোনো আপত্তি ছিল না আমাদের সম্পর্ক নিয়ে। রঞ্জিতের সঙ্গে একটা কথা হয়েছিল যে বিয়ের পরে আমরা কিন্তু গ্রামের বাড়িতে থাকবো না, আমরা শহরের বাড়িতে চলে যাব। বিয়ের আগে সে আমার কথা মতোই কথা রেখেছিল, তাই আমাদের বিয়েতে কোনো বাধা বিপত্তি আসেনি। বিয়ের আগে কিন্তু রঞ্জিত বলেছিল যে ওদের বাড়ির একটা প্রথা আছে, বিয়ে করে কিন্তু প্রথমে গ্রামের বাড়িতেই যেতে হবে, ওখানে কিছুদিন থাকার পরে শহরের বাড়ি যাবে। এতে আমার ও আমার ফ্যামিলির কোনো আপত্তি ছিল না। বিয়ে করে আমি চলে আসি রঞ্জিতের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িটা কিন্তু গ্রামের বাড়ির মতন ছিল না, একটা বিশাল বাড়ি ছিল। বিশাল বড় জায়গা নিয়ে প্রাচীর দিয়ে ঘেরা। বাড়ি ঢোকার আগে বিশাল বড় একটা গেট, সেটা দিয়ে ঢুকে সেই সুন্দর বিশাল রাজপ্রাসাদ। বাইরেটা দেখে বেশ ভালোই লেগেছিল, যেহেতু চারিপাশে গাছপালা ও ফুলের গাছ ছিল। তাদের বাড়ির আশেপাশে কিন্তু কোনো বাড়ি ছিল না। বেশ খানিকটা দূরে গ্রামের সব লোকেরা বসবাস করত। রঞ্জিতের বাবা এই গ্রামের জমিদার ছিলেন, তাই উনি যা বলতেন গ্রামের লোক সে কথাগুলো মেনে নিতেন। গরিব লোকেরা কিন্তু আজও বড় অসহায়। বড় লোকেদের কাছে তাদের আজও মাথা নত করেই থাকতে হয়। আমি রঞ্জিতের মুখ থেকে শুনেছিলাম তার বাবা খুব দয়ালু লোক ছিলেন। রঞ্জিতের মা ছিল না, মারা গেছিল। রঞ্জিতের আরও ২ ভাই আছে যারা বিদেশে তার বাবার ব্যবসা দেখাশোনা করে। রঞ্জিত বলেছিল তারা যখন ছোট ছিল তখনই তার মা মারা যায়। তারপরে আর শ্বশুরমশাই কোনো দ্বিতীয় বিয়ে করেননি। তার ছেলেদেরকে খুব ভালোভাবে মানুষ করেছেন। তাদের এই গ্রামের বাড়িতে প্রায় ৫ থেকে ৬ জন কাজের লোক ছিল। রান্নার জন্য আলাদা লোক, বাগানের গাছপালা দেখাশোনার জন্য আলাদা লোক, গাড়ির ড্রাইভার ছিল আলাদা। তাই এভাবে প্রায় ৫ থেকে ৬ জন লোক এই বাড়িতে কাজ করত। তার মাঝে ২ জন মেয়েও ছিল যারা বাড়িতে কাজ করত। আর চাকরেরা কিন্তু বাড়ি যেত না, ওই বাড়িতেই থাকতো। চাকরদের জন্য আলাদা ঘর ছিল। প্রথম দিন যেহেতু অনেক বেশি ক্লান্ত ছিলাম, তাই রাতের বেলা খাওয়া দাওয়া সব সেরে ঘুমিয়ে পড়লাম। রাজপ্রাসাদ আছে ৩ তলা। আমাদেরকে যে ঘরটা দেওয়া হয়েছিল সেটা দোতলায় ছিল। রাত তখন ১টা বাজে। হঠাৎ শুনতে পাই বাইরে চিৎকারের আওয়াজ। একটা মেয়ে যেন চিৎকার করছে। তৎক্ষণাৎ আমি উঠে বসে পড়লাম বিছানার মধ্যে। এত বেশি আওয়াজ হচ্ছিল যে আমি আর ঘুমোতে পারিনি। আমি যে আওয়াজটা শুনতে পাচ্ছি ওটা কি সত্যি, না আমার মনের কোনো ভুল ধারণা? কারণ আমার বর দিব্যি সুন্দর ঘুমোচ্ছিল, সে কি কোনো আওয়াজ পাচ্ছিল না? কিছুক্ষণ চিৎকারের আওয়াজ হলো, তারপরে আর কোনো আওয়াজ হয়নি। কিন্তু আমি অনেক চেষ্টা করার পরেও আর ঘুমোতে পারিনি। মনের মধ্যে কেমন যেন একটা হচ্ছিল। পরের দিন সকালে স্নান করে রেডি হলাম। যেহেতু আমি নতুন বউ, তাই আমাকে দেখতে আসবে পাড়ার লোকে। আমার জন্য নতুন যে কাপড়টা রাখা ছিল ওটা বিশাল ভারী আর অনেক সুন্দর। দেখে কিন্তু আমি অনেক খুশি হলাম। এতটাই ভারী ড্রেসটা, যেটা পরতে আমার একটু অসুবিধে হচ্ছিল। বাড়ির যে মেয়েটা কাজ করত তারা এসে সাহায্য করলো শাড়িটা পরতে। কাপড় পরতে যে মেয়েটি আমার সাহায্য করলো তার নাম ছিল সখিনা। সখিনা বলল, মেম সাহেব, আপনাকে খুবই সুন্দর লাগছে দেখতে। আমি তার কথা শুনে একটু মুচকি হাসলাম। তারপরে বাইরে গেলাম। বাইরে একটা খুব সুন্দর স্টেজ করেছিল, যেটা খুবই সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো ছিল। আর নিচে চেয়ারে গ্রামের লোকেরা বসে আছে আমাকে দেখার জন্য। সবাই আমাদের দেখে আশীর্বাদ করলো এবং সুখী জীবনযাপনের দোয়া দিল। আর সারাদিন বাড়িতে এই রেওয়াজ হলো, তাই আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়লাম। তাই সখিনাকে বললাম, আমি ক্লান্ত হয়ে পড়েছি, তুমি রাতের খাবারটা
আমার ঘরে নিয়ে আসবে। সখিনা বলল, আচ্ছা মেম সাহেব। রাত ৯টার সময় সখিনা আমার ঘরে খাবার রেখে গেল। আর সারাদিন রঞ্জিতের সঙ্গে আমার সেরকমভাবে কোনো কথা হয়নি, যেহেতু বাড়িতে একটা রীতি রেওয়াজ চলছিল, যার জন্য সে ছেলেদের সঙ্গে এটা সেটা কাজে ব্যস্ত ছিল। রাতের বেলা সে ঘরে ঢুকতে আমি তাকে খুশি খুশি বললাম যে এবার শহরের দিকে কবে যাব, ৩ দিন তো হয়ে গেছে। রঞ্জিত আমাকে উত্তর দিল, এখন আরও কয়েকদিন থাকতে হবে। আমি তাকে বললাম, কেন? তুমি তো বলেছিলে রীতি রেওয়াজের পরে যাওয়া হবে, আমরা শহরের দিকে রওনা দিব। রঞ্জিত তখন বুঝতে পারল আমি একটু রেগে যাচ্ছি। তখন সে আমাকে এটা সেটা বুঝিয়ে শান্ত করে। তারপর আমরা দুজনেই শুয়ে পড়ি। আগের দিনের মতন আজ আবার রাত ১টার সময় আমি চিৎকারের আওয়াজ শুনতে পাই। চিৎকারের আওয়াজ শুনতেই আমি রঞ্জিতকে তাড়াতাড়ি করে উঠালাম। বললাম, কে চিৎকার করছে? কার চিৎকার এটা? কেন সে চিৎকার করছে? বিভিন্ন রকম প্রশ্ন আমি তাকে করলাম। রঞ্জিত একটাই কথা বলল, চিৎকারের আওয়াজ? কই, আমি তো শুনতে পাচ্ছি না। হাঁ করে তার দিকে তাকিয়ে থাকলাম। বললাম, চিৎকারের আওয়াজ তুমি শুনতে পাচ্ছ না? রঞ্জিত সাপ কথায় উত্তর দিল, না, আমি তো কোনো চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছি না। তুমি চুপচাপ শুয়ে পড়ো। আমার কেমন যেন লাগছিল, আর এই ঘরে থাকতে একটুও ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল কবে আমি এখান থেকে দূরে যাব। আজও সারা রাত আমি ঘুমোতে পারিনি। সেই চিৎকারের আওয়াজ যেন আমার কানের মধ্যে বাজছিল। আর ভাবছিলাম, এটা কার চিৎকার? কেন সে চিৎকার করছে? আমার মনে কোনো ভুল ধারণা? এগুলো সত্যি। এগুলো সারা রাত আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। পরদিন সকালে রেডি হয়ে আমি নিচে গেলাম। নিচে দেখলাম শ্বশুরমশাই প্রত্যেক দিনের মতো আজও একটা চেয়ারে বসে আছেন, আর গ্রামের লোকেদের সুবিধে অসুবিধেগুলো শুনে তাদেরকে সাহায্য করছেন। আমার শ্বশুর খুবই ভালো লোক ছিলেন, সবাইকে সাহায্য করতেন। নিচে যেতে শ্বশুরমশাই বললেন, বৌমা এসো, বসো আমার পাশে। আমি পাশের চেয়ারে গিয়ে বসলাম। উনি আমাকে দেখলেন এবং বললেন, কি ব্যাপার বৌমা, তোমার চোখ দুটো লাল হয়ে আছে? তুমি কি সারা রাত ঘুমোওনি? তোমার কি শরীর খারাপ নাকি? আমি উত্তর দিলাম, না, একটুখানি আলগা আলগা মনে হচ্ছে, তাই এখন ঠিকঠাকভাবে ঘুম হয় না। শ্বশুরমশাই বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, মানিয়ে নি, একটুখানি টাইম লাগবে, কিছুদিনে এই সব কিছু ঠিক হয়ে যাবে। শ্বশুরমশাই আমায় খুব ভালোভাবে বুঝিয়ে কথাগুলো বললেন। আমার খুব ভালো লাগলো যে উনি আমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসেন। তখনই রঞ্জিত নিচে নেমে আসে। বাবা রঞ্জিতকে বলে, রেডি হয়েছো? কালকে যেতে হবে তো শহরের দিকে? রঞ্জিত বলে উঠল, হ্যাঁ বাবা, আমি তোমার আদেশের অপেক্ষায় ছিলাম। তুমি যখনই বলবে আমি তখনই রওনা দিব। কথাটা শুনে আমি একটু খুশি হলাম যে যাক, কেউ তো আছে যে আমার মনের অনুভূতিটা বুঝছে। বাবা আমাদেরকে যেতে বললেন শহরের দিকে, তার জন্য আমি খুশি খুশি বলে উঠলাম, বাবা আমি এখন যাচ্ছি, তাহলে গোছগাছগুলো করে নিই। বাবা আমাকে বললেন, তুমি কেন গোছগাছ করবে মা? শহরে তো শুধু রঞ্জিত যাবে। তখন বাবা রঞ্জিতকে বললেন, তুমি বলনি বৌমাকে? বৌমা এখন এখানেই থাকবে, আমাদের বাড়ির বউরা বাইরে যায় না। এই কথা শুনতেই আমার যেন মাথা ঘুরে উঠল। আমি রঞ্জিতের দিকে তাকিয়ে থাকলাম। তার মানে বিয়ের আগে যে কথাগুলো রেখেছিল সেগুলো কি সব মিথ্যে ছিল? তারপর আমি রঞ্জিতকে বললাম, রুমে এসো, তোমার সাথে কথা আছে। রুমে এসে আমি তাকে বললাম, এসব কি? বিয়ের আগে তো তোমার সাথে কথা হয়েছিল যে আমরা এখানে নয়, শহরের বাড়িতে থাকব। তারপর রঞ্জিত আমাকে বলল যে আমি আমার বাবার কোনো কথা অমান্য করতে পারবো না। বাবা যেটা বলেছেন সেটাই হবে, তোমাকে এখানেই থাকতে হবে। এরপর আমি কান্নাকাটি শুরু করলাম। আমি বুঝতে পারলাম বিয়ের আগে যে কথাগুলো রেখেছিল সেগুলো সব মিথ্যে ছিল। আমার কান্নাকাটি দেখে রঞ্জিত আমাকে বোঝানোর চেষ্টা করে আর বলে যে শহরের কাজটা সেরে সে খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে। আমি রঞ্জিতকে বললাম, এই বাড়িতে আমার ভীষণ ভয় লাগে, বিশেষ করে রাতের বেলা যখন আমি চিৎকার শুনতে পাই। আমি এই বাড়িতে একা থাকতে পারবো না, তোমাকে ছাড়া। তারপর রঞ্জিত আমাকে বলল, চিৎকার হোক বা আর যাই হোক, তুমি নিজের ঘর থেকে বাইরে বেরোবে না।
ঘরের ভেতরে দরজা লাগিয়ে থাকবে, আর বাইরে যতই চিৎকার হোক না কেন তোমার কোনো ক্ষতি করবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলতে পারি। তাই তুমি একদম চিন্তা করবে না। এই কথাগুলো শুনে আমি তখন শিওর হতে পারলাম যে আমি কয়েকদিন ধরে যে আওয়াজ চিৎকার শুনছি ওগুলো আমার ধারণা নয়, ওগুলো সত্যি। এই রাজপ্রাসাদের মধ্যে রাতের বেলা কিছু একটা হয়, যেটা বাড়ির সবাই জানে, শুধু আমি জানি না। তার মানে রঞ্জিত সমস্ত কিছু জানে এ বাড়িতে রাতের বেলা কি হয়, কিন্তু সে আমাকে বলছে না। আর আমিও মনের মধ্যে একটা জেদ করে নিয়েছিলাম যে এই বাড়ির রাতের রহস্য কি আমি সেটা জানবই, যেমন করেই হোক না কেন। পরের দিন ভোরবেলা রঞ্জিত বেরিয়ে পড়ে শহরের জন্য। রঞ্জিতের চলে যাওয়ার পরে আমার মনে একটা ভয় তো ছিলই, জেদও ছিল যে যেমন করেই হোক আমি রাতের রহস্য জানবই। তাই আজ আমি সেগুলো ভাবনা চিন্তা করতে করতে নিচে আর নামিনি। একেবারে রাতের বেলা সখিনা চলে এলো আমার ঘরে ঘুমোতে। রীতিমতো সে নিজে ঘুমিয়ে পড়ল নিচে, আর আমি বিছানায় ঘুমোলাম। যদিও বা আমার ঘুম আসছিল না, কিন্তু ঘুম আসার ভান করেছিলাম। তারপর ঠিক একটার সময় আবার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুরু হয়। একটা মেয়ের আওয়াজ আসছে। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে সে নিজেকে বাঁচানোর জন্য সাহায্য চাইছে, আর এই আওয়াজটা আমি সহ্য করতে পারলাম না। তাড়াতাড়ি গিয়ে সখিনাকে বললাম, তাড়াতাড়ি ওঠো, তুমি কি আওয়াজ শুনতে পাচ্ছ না? সখিনা আমাকে উত্তর দিল, কই মেম সাহেব, কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। আমি বললাম, তুমি আমাকে মিথ্যে কথা বলছো, কারণ এই আওয়াজ শুনে তোমার হাত পা কাঁপছে। তাই এবার মিথ্যে কথা না বলে তুমি আমাকে সত্যি কথা বলে দাও, এ বাড়িতে রাতের বেলা কি হয়? সখিনা বলল, মেম সাহেব, আপনি এই ঘর থেকে বেরোবেন না, আপনি চুপচাপ শুয়ে যান, আর আমি এ ব্যাপারে কিছু আপনাকে বলতে পারবো না। এই কথা শুনে আমি রাগ করে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়লাম, জানার জন্য এই আওয়াজটা কোথা থেকে আসছে আর কে সাহায্য চাইছে। ঘর থেকে বেরোতেই আওয়াজ শুনলাম। আওয়াজটা শুনে বুঝতে পারলাম তিনতলার ঘর থেকে আসছে। আমি ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোতে লাগলাম। এই আওয়াজটা আমার শ্বশুরের ঘর থেকে আসছিল। তারপর আমি একটু ধারণা করে নিয়েছিলাম যে কি হচ্ছে ঘরের মধ্যে। তারপর আমি সেই আওয়াজ শুনে ভয় পেয়ে তাড়াতাড়ি ছুটে চলে আসি নিজের ঘরের মধ্যে। তারপর ঘরের দরজাটা লাগিয়ে বিছানার মধ্যে বসে আমি ভাবতে থাকি যে আমার শ্বশুর একটা ভালো মানুষ, উনি এসব নোংরামি কাজ করতে পারেন না। জানি না কেন আমার বিশ্বাস হচ্ছিল না। আমি যেটা ধারণা করছিলাম সেটা ঠিক না ভুল সেটা জানার জন্য আমি একটা প্ল্যান করলাম। আর পরের দিন সকালবেলা উঠে দেখলাম শ্বশুরমশাই রীতিমতো চেয়ারে বসে আছেন, আর যারা গরিব দুঃখী আছে তাদেরকে টাকা দান করছেন, তাদের সুবিধা অসুবিধাগুলো জিজ্ঞেস করছেন। আমার এত বেশি রাগ হচ্ছিল সেটা দেখে। মনে মনে ভাবলাম দিনের বেলা সাধু সাজছে আর রাতের বেলা নোংরা কাজগুলো করছে, কিন্তু আমি এ ব্যাপারে শিওর ছিলাম না। কিন্তু আমার মনে একটা সন্দেহ হয়েছিল শ্বশুর মশাইকে নিয়ে। শ্বশুর মশাই আমাকে দেখে বললেন, রঞ্জিত বুঝি ফোন করেনি আমার বৌমাকে, যার জন্য রাগ করে আছে আমার বৌমা? আমি ওনার সাথে কোনো কথা না বলে উপরের দিকে চলে গেলাম। উপরে গিয়ে আমার মাথায় একটা প্ল্যান আসে। শ্বশুর মশাই যেহেতু এখন নিচে, তাই আমি ওনার ঘরে ঢুকে বারান্দার দিকে যে জানালাটা ছিল সেটার লকটা আমি খুলে রাখি, আর সামান্য একটু ফাঁক করে রাখি, যাতে আমি রাতের বেলা দেখতে পাই যে ঘরের মধ্যে কি হচ্ছে, আর যাতে প্রমাণটা জোগাড় করতে পারি। কালকের মতো সখিনা আজকেও আমার ঘরে শুতে এসেছিল। আমি তাকে সমস্তটা বললাম যে আজ আমি দেখবই ঘরের মধ্যে কি হচ্ছে। সখিনা কাঁদতে কাঁদতে আমাকে রিকোয়েস্ট করলো যে মেম সাহেব, আপনি এরকম করবেন না, আপনার সঙ্গেও খারাপ হতে পারে। আমি তার কোনো কথা শুনিনি। আমি বললাম, তুমি আমার সাহায্য করবে কিনা সেটা বলো। সে বলেছিল, আমি আপনার সাহায্য করব, কিন্তু আমার আপনার জন্য খুব চিন্তা হচ্ছে। তারপর আমি তাকে বললাম, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছেন, তুমি বাড়ির পেছন দিকের দরজাটা খুলে দিয়ে চলে এসো, চুপচাপ খুলে দিয়ে আসবে, যাতে কেউ সন্দেহ না করে। তারপর সখিনা আর আমি ঘরের মধ্যে থাকি। রাত 1টা বাজে, আবার সেই চিৎকারের আওয়াজ।
আমি শৌখিনাকে বললাম, তুমি ভেতর থেকে দরজাটা লক করে দাও, আমি যাচ্ছি এবার। ৩ তলার সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। আমি যেই জানালাটা ফাঁক করে রেখেছিলাম সেখানে আমি দাঁড়ালাম। দেখলাম একটা ১৪ বছরের বাচ্চা মেয়ে শয়তানের পা ধরে, মানে আমার শ্বশুরের আর কি, কান্নাকাটি করছে আর রিকোয়েস্ট করছে যাতে তাকে তার বাবা মায়ের কাছে রেখে আসা হয়। কিন্তু শয়তান লাথি মেরে ধাক্কা দিয়ে ফেলে দিল মেয়েটাকে আর হাসতে লাগলো। বলল, তোকে ছাড়ার জন্য তো নিয়ে আসিনি, তোর সঙ্গে মজা করব বলেই তো নিয়ে এসেছি। তারপর মেয়েটা অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে এবং অনেক কান্নাকাটি করতে থাকে। শয়তান মেয়েটির পেটে লাথি মারে আর বলে, যত চিৎকার করবি তত বেশি কষ্ট পাবি। মেয়েটা যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করে তখন শয়তান একটা সিগারেট ধরায় এবং মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে আর মেয়েটির গায়ের কাপড় খুলে ফেলে। আমি মোবাইলে এই সব কিছু রেকর্ড করছিলাম। আমি সেগুলো দেখে রীতিমতো চুপ করে নিজের মুখ ধরে দাঁড়িয়েছিলাম। আমার মুখ থেকে আওয়াজ বেরোলে আমারও হয়তো এই অবস্থাই হতো, তাই আমি ভয়ে নিজের মুখটা চেপে ধরেছিলাম আর আমার চোখ দিয়ে জল ঝরে যাচ্ছিল। আমি দেখেও কিচ্ছু করতে পারছিলাম না। এবার জ্বলন্ত সিগারেট বাচ্চা মেয়েটির গালে ঠেকাতেই আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তখন দরজার পাশে যে লোকটি পাহারা দিচ্ছিল সে ছুটে আসে বারান্দার দিকে। তাকে দেখে আমি দৌড়ে পালাতে লাগি। বাড়ির পেছন দিকে যে গেটটা খোলা ছিল সেটা দিয়ে আমি কোনো রকমভাবে বাইরে বেরিয়ে পড়ি আর ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ি। তখন রাজপ্রাসাদের মধ্যে একটা হুলুস তুলুস লেগে পড়েছে, বুঝতে পারলাম আমাকে খোঁজ করছে। ঘন জঙ্গলের মধ্যে ৪-৫টা লোক আসে টর্চ নিয়ে, খোঁজাখুঁজি শুরু করে। আমি নিজের মুখটা চেপে ধরেছিলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে তারা আমাকে দেখতে পায়নি, যেহেতু অনেক বেশি অন্ধকার ছিল। তারপর আমি সেখান থেকে দৌড়াতে লাগি। জানি না আমি কোন দিকে যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম। সামনে একটা দোকান দেখে আমি ওখানেই দাঁড়ালাম। একটা লাইট জ্বলছিল যদিও বা দোকান খোলা ছিল না। আমি ভয়ে নিজের মুখটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। ওখানে দাঁড়িয়ে তাড়াতাড়ি আমার বাড়িতে ফোন করি, বাবাকে সমস্ত ব্যাপারটা বলি এবং ভিডিও ক্লিপটাও বাবাকে পাঠিয়ে দিই। সেই রাতে কোনো রকমভাবে অনেক কষ্টে আমি আমার বাড়ি পৌঁছলাম এবং সেখানে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলাম। বাবার একজন বন্ধু পুলিশে চাকরি করতেন। বাবা ওনাকে ভিডিওটা দেখালেন। তারপর রঞ্জিতের বাবা ও রঞ্জিতকে গ্রেপ্তার করা হলো। বন্ধুরা, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন। আজকের মতো এতটাই।